কেমন হলো তোমাদের আজকের পরীক্ষা? আজকে কিন্তু বায়োলজি থার্ড সেমিস্টার পরীক্ষাতে দুটো প্রশ্নের উত্তর কিন্তু ভুল ছিল, যেই প্রশ্নের অপশানগুলো ভুল থাকার জন্য কিন্তু স্টুডেন্টসরা বেশ সমস্যার সম্মুখীন হয়েছে। আজকে আমি তোমাদের জন্য টোটাল এই বায়োলজির কোশ্চেনের অ্যান্সার কিটা নিয়ে এসেছি। তোমরা অবশ্যই বাড়িতে মিলিয়ে দেখে নাও এবং রেজাল্ট বেরোনোর আগেই তোমরা কিন্তু জানতে পেরে যাবে তোমাদের অ্যাকচুয়াল মার্কস কত আসছে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের টোটাল বায়োলজি থার্ড সেমিস্টারের একটা কমপ্লিট অ্যানালিসিস। আমি চলে আসি প্রথম প্রশ্নতে কিন্তু হিউম্যান রিপ্রোডাকশন থেকে এসেছিল। এটা মেনস্ট্রুয়াল সাইকেলে টোটাল পর্যায়ক্রমগুলো বর্ণনা করতে বলেছিল। আমরা জানি যে কোনো মেনস্ট্রুয়াল সাইকেলের পর্যায়ক্রম শুরু হয় কিন্তু মেনস্ট্রুয়াল ফেজ থেকে। তাহলে প্রথমেই আসবে মেনস্ট্রুয়াল ফেজের পরে আসবে ফলিকিউলার ফেজের পরে আসবে ওভুলেটারি ফেজ এবং ওভুলেটারি ফেজের পরে লাস্টে আসবে লিউটিয়াল ফেজ। তাহলে অপশন হবে এখানে কিন্তু সি, যে প্রথমেই আসছে রজস্রাবীয় দশা, ডিম্বথলি দশা, ডিম্ব নিঃসরণ দশা এবং তারপরে আসবে লিউটিয়াল দশা। এর পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। পরের প্রশ্নটা এটাও হিউম্যান রিপ্রোডাকশন থেকে প্রশ্নটা এসছে। প্রশ্নটা সত্য মিথ্যা জানতে চেয়েছে। প্রশ্নটাই বলছে স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া করে ল্যাকটেশন। ডেফিনেটলি ল্যাকটেশন রিপ্রেজেন্টস দ্য প্রসেস অফ মিল্ক রিলিজ ফ্রম দ্য ম্যামারি গ্ল্যান্ড অ্যান্ড দ্য সেকেন্ড স্টেটমেন্ট ইজ দ্য অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে। ডেফিনেটলি অক্সিটোসিনের দুটো কাজ, একটা প্রসবকালে জরায়ু সংকোচন আর একটা ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে মায়োএপিথেলিয়াল সেলগুলো আছে তার সংকোচন। এই দুটোই কিন্তু সঠিক, সেজন্য এটা হবে অপশন এ, উভয় বাক্যই সঠিক। নেক্সট চলে আসি আমি 3 নম্বর প্রশ্নে, যেখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এখানেও কিন্তু এটা হিউম্যান রিপ্রোডাকশন থেকে প্রশ্ন এসেছে। আমি কিন্তু তোমাদের ক্লাসেও বলেছিলাম যে হিউম্যান রিপ্রোডাকশন থেকে এবারে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথম 3টে প্রশ্নই কিন্তু হিউম্যান রিপ্রোডাকশন থেকে। প্রথমের অপশনটা হবে ওভুলেশনের পর ডিম্বাশয় উৎপন্ন কর্পাস লিউটিয়াম। আমরা জানি ওভুলেশনের পরে যে ডিম্বথলির যে অংশগুলো পড়ে থাকে সেগুলো কর্পাস লিউটিয়ামে পরিণত হয়। তাহলে প্রথমের অপশনটা হবে কর্পাস লিউটিয়াম, আর সেকেন্ডের যে গ্যাপটা আছে সেটা হবে কর্পাস লিউটিয়াম থেকে আমরা সবাই জানি কি খরিত হয়, প্রোজেস্টেরন। তাহলে এর উত্তরটা হবে কিন্তু লাস্ট অপশন ডি, কর্পাস লিউটিয়াম এবং প্রোজেস্টেরন। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসি। নেক্সট প্রশ্নতে যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয়, এটা প্রশ্নটা দেখেই এর উত্তরটা আমরা বলতে পারছি যে জনন কোষ উৎপন্ন হবে ডেফিনেটলি প্রজনন আবরণী কলা, মানে যেখানে ইংলিশের ক্ষেত্রে আমাদের হবে জার্মেনিয়াল এপিথেলিয়াল টিস্যু। তো জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু থেকে উৎপন্ন হবে, ওটা হবে অপশন সি, একদম এটা শিওর শর্ট প্রশ্নের উত্তর। নেক্সট চলে আসি ম্যাচিংটাও কিন্তু হিউম্যান রিপ্রোডাকশন থেকে। এবারে জানি হিউম্যান রিপ্রোডাকশন থেকে একটু বেশি প্রশ্ন আমরা এক্সপেক্ট করেছি। এইখানে ম্যাচিং এর মধ্যে কিন্তু সার্টোলি কোষ ডেফিনেটলি কোনটা হবে, সার্টোলি কোষ হবে স্পার্মিওজেনেসিস। কারণ আমরা জানি সার্টোলি কোষের মধ্যে থেকে শুক্রাণুগুলো পুষ্টিদ্রব্য সংগ্রহ করে এবং সার্টোলি কোষ থেকে সেটা আস্তে আস্তে ম্যাচিওর হয়। তো সার্টোলি কোষ হবে স্পার্মিওজেনেসিস, জোনা পেলুসিডা হবে ডিম্বাণু স্তর, অমোরা বা প্লাসেন্টা হবে লাস্টের অপশন, হিউম্যান কোরিওনিক গনোডোট্রপিন অ্যান্ড ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম এটা হবে ইমপ্ল্যান্টেশনের স্থান। তাহলে এখানে এটা অপশন হবে 1 নম্বরে থাকছে এখানে স্পার্মিওজেনেসিস 1B, মানে হচ্ছে সি এরটা। 5 নম্বরেরটা হবে অপশন সি, 5 নম্বর হবে অপশন সি। নেক্সট চলে আসি 6 নম্বরের প্রশ্নটায়। 6 নম্বরের প্রশ্নতে এখানে জিজ্ঞাসা করা হয়েছে ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে, ডুয়াল ফাংশন। তো এখানে দেখো অ্যাকচুয়ালি ট্রাইফসফেট মানে ডেফিনেটলি এনার্জি তো দেবেই। তাহলে এখানে কিন্তু এটা উৎসেচকের পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে, এই অপশনটা রাইট। অ্যান্ড প্রথমটা সাবস্ট্রেট হিসাবে কাজ করে, কারণ এটাই তো আলটিমেটলি একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সঙ্গে যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করবে। তাহলে এটা কিন্তু সাবস্ট্রেট হিসাবেও কাজ করে, প্লাস অপশন 3 পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। 1 নম্বর এবং 3 নম্বর অপশন দুটোই হবে। তো অপশন ডি, যেখানে 1 নম্বর এবং 3 নম্বর দুটোকেই এখানে বলেছে। এবার চলে আসি নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নতে ডিএনএ ও হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ কি? ডিএনএ আমরা জানি নেগেটিভলি চার্জ,
অ্যান্ড হিস্টোন পজিটিভলি চার্জড। কেন হিস্টোন পজিটিভলি চার্জড হয়? হিস্টোনের মধ্যে বেসিক অ্যামাইনো অ্যাসিড বেশি থাকে, লাইসিন থাকে, আর্জিনিন থাকে, সেই জন্য ডিএনএ হবে নেগেটিভলি চার্জড অ্যান্ড হিস্টোন হবে পজিটিভলি চার্জড। এটা হবে অপশন সি, যেটা বলছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ রেসপেক্টিভলি। নেক্সট চলে আসি প্রশ্ন 8 নম্বর প্রশ্নতে, বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি। এর প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে, এটার জন্য আলাদা করে কিন্তু পড়াশোনা করার প্রয়োজন হয় না। জীবাশ্ম মানেই ফসিলস, কারণ আমরা জানি জীবাশ্ম ঘটিত প্রমাণ আমরা ফসিলস থেকেই পাই। তাহলে এটা হবে জীবাশ্ম সম্পর্কিত প্রমাণ, উত্তর হবে জীবাশ্ম, অপশন সি। 8 নম্বরেরটা অপশন সি। নেক্সট চলে আসি 9 নম্বর, আবার ম্যাচিং। এই 9 নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের ভুল আছে। এটা কিন্তু কাউন্সিলের একটা বিরাট বড় মিস্টেক, কারণ এরকম একটা রাজ্য স্তরে পরীক্ষাতে সেখানে একটা অপশন ভুল দেওয়া, এবং সেই পরীক্ষাতে কিন্তু স্টুডেন্টসরা কিন্তু এমনিতেই নানা রকম ভাবে তারা স্ট্রেসড আছে, তারা অলরেডি টেন্সড। এই অবস্থায় কিন্তু অপশন ভুল দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ এখানে যে 2 নম্বর যেটা আছে আর্কিওপটেরিক্স, এই আর্কিওপটেরিক্সটা কিন্তু হবে মিসিং লিঙ্ক বিটুইন রেপটাইলস অ্যান্ড বার্ডস। এটা এখানে কোনো অপশানে দেওয়া নেই, বা যেই অপশানে দেওয়া থাকবে তার সঙ্গে কিন্তু অন্য অপশানটা মিলছে না। সেই জন্য 9 নম্বর প্রশ্নের অপশান কিন্তু ভুল। নেক্সট চলে আসি 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে আমাদের নেক্সট প্রশ্ন দেওয়া হয়েছে এগেন, নিম্নলিখিত কোন আইসোটোপটি 3,50,000 বছর পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারে? তোমরা হয়তো অনেকেই এটা কার্বন 14 করেছো, বাট এটা কার্বন 14 হবে না। কেন না, যে সমস্ত জীবাশ্মের বয়স 50,000 পর্যন্ত নির্ণয় করতে হয় সেইগুলো কিন্তু কার্বন 14 C14 দিয়ে আমরা করতে পারি। 50,000-এর বেশি হয়ে গেলে আমরা ইউরেনিয়াম ইউজ করি, সেই জন্য এর উত্তরটা হবে কিন্তু ইউরেনিয়াম 238। নেক্সট প্রশ্নে আমরা চলে যাচ্ছি 11 নম্বর প্রশ্নতে। 11 নম্বর প্রশ্নে অ্যাজারশন রিজন আছে। এখানে কিন্তু অ্যাজারশন রিজনের মধ্যে প্রথম অ্যাজারশনটা বলছে কিছু ফল বীজবিহীন হয় এবং এই ফলের চাহিদা ক্রমবর্ধমান, এন্ড কারণ এই ফলগুলো নিষেক ছাড়াই উৎপন্ন হয়। দুটোই ঠিক, কারণ আমরা সবসময় যে সমস্ত বাজারজাত ফলগুলোকে আমরা বিক্রি করব, আমরা চাইবো সেই ফলের মধ্যে যত বীজ কম থাকবে তাহলে তার প্রোডাক্টিভিটি বেশি হবে। আর বীজ না থাকার জন্য আমাদের যেই পদ্ধতিটা অবলম্বন করি সেটাকে আমরা বলি পার্থেনোকার্পি। সেই জন্য এটা কিন্তু অপশন এ হবে। এ অপশনে যেটা বলছে অ্যাজারশন এবং রিজন উভয় সঠিক, এবং রিজন হলো অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা, অপশন এ। নেক্সট চলে আসি আমি 12 নম্বর প্রশ্নতে, যে একজন দম্পতি তাদের হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী, কিন্তু আমরা আগেও জেনেছি যে ডেফিনেটলি ডিটারমিনেশন অফ দ্য সেক্স অফ দ্য এমব্রায়ো ইজ কমপ্লিটলি ইলিগাল, করা উচিত নয়, এবং এটা যার মাধ্যমে করা হতো সেই পদ্ধতিটাকে বলা হয় অ্যামনিওসেন্টেসিস। তো এখানে একদম চোখ বুঝে আমরা অপশন বি করব, অ্যামনিওসেন্টেসিস, 12 নম্বরের অপশন বি। নেক্সট চলে আসি 13 নম্বর প্রশ্নটায়, ড্যাশ একটি যৌন রোগ নয়। এটা তো প্রশ্ন দেখেই বুঝতে পারছো, আমি আমার ক্লাসে তোমাদেরকে অনেকবার পড়িয়েছি। এটা হবে ম্যালেরিয়া, কারণ ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া ঘটিত রোগ যেটা মশার মাধ্যমে বাহিত হয়। মশার লালা গ্রন্থিতে যে স্পোরোজয়েড দশা সেটা সঞ্চিত থাকে, বাকিগুলো সমস্ত কিন্তু যৌন রোগ। তাহলে নেক্সট আমরা চলে আসি 14 প্রশ্নতে। 14 প্রশ্নতে বলছে জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, এবং কারণ বলছে জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। দুটো স্টেটমেন্টই ঠিক, এবং দুটো স্টেটমেন্টই কিন্তু সঠিক, মানে একে অপরের সঠিক ব্যাখ্যা। এটা কিন্তু অপশন এ হবে, কারণ জননগত স্বাস্থ্য কিন্তু আমাদের শারীরিক এবং আচরণগত উভয় প্রকার স্বাস্থ্যকেই বোঝায়, সেই জন্য এটা হবে অপশন এ। 15 নম্বর প্রশ্ন, এটা কিন্তু হরমোনের একটা ফিডব্যাক থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। আমি কিন্তু আমাদের ক্লাসে তোমাদের এরকম হরমোনের ফিডব্যাক অনেকবার করিয়েছি। স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে, উজেনেসিসের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই কিন্তু হরমোনের ফিডব্যাক আমরা করিয়েছি। আমরা কি জানি, হাইপোথ্যালামাস থেকে খরিত হয় জিএনআরএইচ, সেই জিএনআরএইচ অগ্র পিটুইটারির উপরে কাজ করে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে খরিত করে এফএসএইচ, সেই এফএসএইচটা কাজ করে সার্টোলি সেলের উপরে, সার্টোলি সেল থেকে খরিত করে ইনহিবিন, যেটা আমাদের নেগেটিভ ফিডব্যাক দেয়, এন্ড অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু লেডিক সেলের উপরে কাজ করে টেস্টোস্টেরন। তাহলে এখানে এটা হবে অপশন ডি। 15 নম্বরের যে হরমোনের ফিডব্যাক স্পারমাটোজেনেসিসের আছে, এটা হবে অপশন ডি, মানে 1 নম্বর হবে জিএনআরএইচ, 2 নম্বর হবে এফএসএইচ, 3 নম্বর হবে টেস্টোস্টেরন, এন্ড 4 নম্বর হবে ইনহিবিন। নেক্সট চলে আসি 16 নম্বর প্রশ্নতে, সন্ধ্যামালতী। এটা তো হচ্ছে অনেকবার আমরা মেন্ডেলের যখন সংকরায়ন করেছি অনেকবার আমরা এখানে দেখেছি যে সন্ধ্যামালতী মানেই হচ্ছে এটা অসম্পূর্ণ প্রকটতাকে নির্দেশ করে, আলাদা কিছু পড়ার দরকারই পড়বে না।
নেক্সট চলে আসি 17 নম্বর প্রশ্নতে, কোনটা পলিজেনেটিক বংশগতির উদাহরণ নয়? কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কোনটা উদাহরণ নয়। আমরা জানি স্কিন কালার, তারপর গমের দানার রং, এইগুলো কিন্তু সবই পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল। উত্তর হবে এখানে এবিও ব্লাড গ্রুপ, কারণ এবিও ব্লাড গ্রুপ মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল। আমরা জানি যে আমাদের হিউম্যান ব্লাড গ্রুপের আই যে জিনটার, তার 3টে অ্যালিল থাকে, আইএ, আইবি, আইও। তাই এবিও ব্লাড গ্রুপ একটা মাল্টিপল অ্যালিলের এক্সাম্পল, এটা কিন্তু পলিজেনেটিক ইনহেরিটেন্সের এক্সাম্পল নয়। উত্তর হবে এবিও রক্ত শ্রেণী। নেক্সট চলে আসি নেক্সট প্রশ্ন আমাদের। নেক্সট প্রশ্ন আমরা তোমাদেরকে অনেকবার শিখিয়েছি কিভাবে জিনোটাইপ নির্ধারণ করতে হয়। যেমন 18 নম্বর প্রশ্নটায় এক্স, স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল জেড, স্মল জেড, এইটা থেকে জানতে চেয়েছে কতগুলো বা কত রকমের গ্যামেট আসবে। আমরা জানি এই কত রকমের গ্যামেট আসবে নির্ণয় করার জন্য ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n, যেখানে n রিপ্রেজেন্ট করে নাম্বার অফ হেটেরোজাইগোটকে। তাহলে এখানে হেটেরোজাইগোট কটা আছে? হেটেরোজাইগোট এখানে আছে 3টে, তাহলে 2 কিউব ইজ ইকুয়াল টু 8। 8 উইল বি দ্য অ্যান্সার। তাহলে 18 নম্বর প্রশ্ন, এক্স এক্স, ওয়াই ওয়াই, জেড জেড থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে? উত্তর হবে 8। নেক্সট চলে আসি 19 নম্বর প্রশ্নতে, যেখানে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হয়েছে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এর সঙ্গে আমরা সংকরায়ন করছি স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি। এই সংকরায়নে অনুপাত কি হবে? এই সংকরায়নের ক্ষেত্রে অনুপাত কি হবে? তাহলে আমরা এখানে দেখে নিই এখান থেকে কি গ্যামেট আসতে পারে। এখান থেকে এক রকমেরই গ্যামেট আসবে, স্মল এ স্মল বি, কিন্তু এখান থেকে দেখো টোটাল 4 রকমের গ্যামেট আসতে পারে। কি কি গ্যামেট আসতে পারে? ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি। এই প্রত্যেকের সঙ্গে কিন্তু এটা যুক্ত হবে, যুক্ত হয়ে আমাদের কিন্তু 4 রকমের জিনোটাইপ বিশিষ্ট জীব তৈরি করবে। কি কি তৈরি করবে? ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এন্ড দ্য লাস্ট ওয়ান স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি। তাহলে এখানে প্রত্যেকটা কিন্তু আমরা একটা করে পাবো, তাই উত্তর হবে 1:1:1:1। এইটা হবে উত্তর। নেক্সট চলে আসি আমরা নেক্সট প্রশ্নতে, যে কোন ফ্যাক্টরটি হার্ডি-উইনবার্গের মূল নীতিকে প্রভাবিত করে না? এটা আমি তোমাদেরকে অনেকবার করিয়েছি, এর উত্তর হবে রিক্যাপিটুলেশন। এটা কিন্তু হার্ডি-উইনবার্গের নীতিকে কোনো রকম প্রভাবিত করে না। নেক্সট চলে আসি অ্যাজারশন রিজন। আবার আমরা সবাই জানি নেক্সট বিবৃতি 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নতে বলা হয়েছে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক, পুরুষ পাখি হোমোগ্যামেটিক। পাখিদের ক্ষেত্রে এটা উল্টো হয়, অনেকবার বলেছি। হিউম্যানসদের ক্ষেত্রে মেলরা হয় হেটেরোগ্যামেটিক, ফিমেলসরা হয় হোমোগ্যামেটিক। পাখিদের ক্ষেত্রে উল্টো, পাখিদের ক্ষেত্রে মেল পাখিরা হয় হোমোগ্যামেটিক, ফিমেল পাখিরা হয় হেটেরোগ্যামেটিক। আর তলায় তার জিনোটাইপটাও বলা হয়েছে যে ফিমেল পাখি যদি হয় সেক্ষেত্রে হবে ZW, এন্ড পুরুষ পাখি হলে সেটা হবে ZZ। মানে দুটোই ঠিক, এখানে হবে অপশন এ। 21 নম্বরেরটা অপশন এ, যে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক, পুরুষ পাখি হোমোগ্যামেটিক, এটাও ঠিক। এবং স্ত্রী পাখি সেক্স ক্রোমোজোম ZW এবং পুরুষ পাখির হবে ZZ, দুটোই ঠিক। নেক্সট প্রশ্নতে আমি চলে আসি। এখানে কিন্তু তোমাদের প্রশ্নতে কিন্তু এত হিন্দিতে প্রশ্ন দেওয়ার কিন্তু কোনো মানে ছিল না, কারণ আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুল এবং তার সঙ্গে কিন্তু ইংলিশের প্রশ্ন দেওয়াটাই কিন্তু আমি মনে করি অপটিমাম ছিল। শুধুমাত্র হিন্দিতে একাধিক প্রশ্ন দেওয়াতে কোশ্চেন পেপারটা অনেক লেন্দি হয়েছে, এবং কিন্তু কোশ্চেন পড়তেও কিন্তু স্টুডেন্টসরা কিন্তু অনেকটা ডিফিকাল্টি ফেস করছে। সেজন্য শুধুমাত্র হিন্দিতে প্রশ্ন দেওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা ছিল না বলে আমি মনে করি। বাংলা আর ইংলিশ ইট ইজ মোর দ্যান এনাফ। নেক্সট চলে আসি 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নটাও কিন্তু অপশন ভুল। আমি আগেও বলেছি একটা প্রশ্নের অপশন ভুল ছিল, আবারও বলছি 22 নম্বর প্রশ্নের অপশন ভুল। কেন কাউন্সিল এরকম ভাবে একটা পরীক্ষার অপশনটা ভুল করছে এটা আমার জানা নেই। এটা কিন্তু স্টুডেন্টসদের ভবিষ্যতের সঙ্গে একটা ছিনিমিনি খেলা হচ্ছে। এখানে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম আই আকৃতির হওয়ার কথা, অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম জে আকৃতির হওয়ার কথা, সাবমেটাসেন্ট্রিক এল আকৃতির হওয়ার কথা, এন্ড মেটাসেন্ট্রিক ভি আকৃতির হওয়ার কথা, কিন্তু এই রকম কোনো অপশন আমাদের কোশ্চেন পেপারের মধ্যে নেই। সো ইট ইজ টোটালি এ ভেরি মাচ এম্বারেসিং সিচুয়েশন ফর দ্য স্টুডেন্টস। আমি নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন ইকোলাই ল্যাকোপেরন। ল্যাকোপেরন তোমাদেরকে আমি মাল্টিপল টাইমস, ইনফ্যাক্ট পরীক্ষার আগেও তোমাদেরকে ল্যাকোপেরন আমরা প্র্যাকটিস করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম ল্যাকোপেরন সুইচ অন হতে গেলে
মিডিয়ামে ল্যাকটোজ থাকা বাধ্যতামূলক, কারণ ল্যাকটোজই যে রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রিপ্রেসার প্রোটিনকে ল্যাকোসাইটে যুক্ত হতে দেয় না। তাহলে এখানে ইকোলাইতে ল্যাকোপেরন কখন সক্রিয় হবে? না ডেফিনেটলি প্রথম অপশনটা হবে, ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসারের সঙ্গে যুক্ত হয়, এই উত্তরটা হবে। আমরা নেক্সট চলে আসি 24-এ আরএনএ ভাইরাস জেনেটিক আরএনএ বর্তমান। ডেফিনেটলি আরএনএ ভাইরাসের জেনেটিক এলিমেন্টটা আরএনএ, কারণ সেই জন্যই তো সেটা আরএনএ ভাইরাস। নেক্সট এমআরএনএ হলো নন জেনেটিক আরএনএ। ডেফিনেটলি এমআরএনএ নন জেনেটিক আরএনএ তো, কারণ এমআরএনএ থেকে তো প্রোটিন তৈরি হয়, এমআরএনএটা তো জিন বহন করছে না, এমআরএনএটা কি বহন করছে না অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করছে, তাই এটা নন জেনেটিক। তাহলে দুটোই ঠিক, উভয় বাক্যই সত্য, বোথ অফ দ্য অপশনস আর ট্রু। 24। নেক্সট 25, যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্ত্রী ডিএনএ কে পুনরায় জুড়ে দিতে বাধা দেয়, এটা ডেফিনেটলি সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। অনেকবার পড়িয়েছি যে হেলিকেজ যখন দুটো একটা ডিএনএ এর মাঝখানের হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দিয়ে দুটো সিঙ্গেল স্ট্র্যান্ড আমাদের করে দেয়, তাদের পুনর্সংযোজন প্রিভেন্ট করে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন বা এসএসবি। নেক্সট চলে আসি 26 নম্বর প্রশ্নতে। 26 নম্বর প্রশ্ন, ইকোলাইয়ের প্রতিলিপি সম্পর্কে নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক? এটা হবে অপশন এ, কারণ অপশন এ বলছে ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল অনুঘটিত করে 5 প্রাইম টু 3 প্রাইম। কারণ আমরা জানি ডিএনএ পলিমারেজ সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে ডিএনএ রেপ্লিকেশন করে। আর অপশন সি ডি তো হবেই না, কারণ এখানে যেহেতু ডিএনএ প্রতিলিপিকরণ বলেছে তাই আরএনএ পলিমারেজ আমরা এখানে ধরবই না। প্রতিলিপিকরণের ক্ষেত্রে প্রথম দুটো অপশনকে কনসিডার করব, সেকেন্ড অপশনটা এখানে বলেছে 3 to 5, সেজন্য হবে না, প্রথম অপশনটা হবে। এবার চলে আসি 27 নম্বর প্রশ্নে। 27 থেকে 30 টোটাল গ্রিফিথের এক্সপেরিমেন্ট। ভাবতে পারছো আমি তোমাদের ক্লাসে গ্রিফিথের এক্সপেরিমেন্ট কতটা এলাবোরেটলি বলেছিলাম, এবং তোমাদেরকে কিন্তু রিপিটেডলি আমি বলেছিলাম যে গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে এবারে প্রশ্ন কিন্তু আসবেই। দেখো আমার কিন্তু সাজেশন কিন্তু মিলে গেল যে গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে একটা নয়, দুটো নয়, গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে টোটাল 27 থেকে 30 টোটাল 4খানা আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্ট থেকে প্রশ্ন পেয়েছি। ভাবা যায়? গ্রিফিথের এক্সপেরিমেন্টের প্রথমের যে প্রশ্নটা 27 নম্বর প্রশ্নটা, এইচ কে মানে এখানে হিট কিল্ড কে বোঝাতে চেয়েছে। এইচ কে মানে হিট কিল্ড। তো হিট কিল্ড S3 আর R একসাথে ইনজেক্ট করার ফলে ইঁদুরটা মারা গেল কেন? কারণ এটা আমরা জানি যে যেটা R যেটা অ্যাভিরুলেন্ট, সেই অ্যাভিরুলেন্টটা 3তে S3 তে রূপান্তরিত হয়েছে। তার মানে এটা হবে অপশন সি, অ্যাভিরুলেন্ট টাইপ 2R পরিবর্তিত হয়ে টাইপ 3S এ পরিণত হয়েছে, এটা হবে উত্তর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, হিট কিল্ড S3 সম্পর্কে কোন উক্তিটি ভুল? অপশন এ, অপশন এ, কারণ তাপে মৃত হোক কি জীবিত হোক হিট কিল্ড অলওয়েজ স্মুথ হয়, সেই জন্যই তো নাম এস, স্মুথ। আর মানে হলো রাফ, তাহলে তাপে মৃত হলেও কিন্তু ওর সারফেসটা স্মুথই থাকবে, কখনো রাফ হবে না। সেই জন্য অপশন এ ইজ দ্য রং স্টেটমেন্ট। তাপে মৃত 3S অমসৃণ প্রকৃতির, এটা ভুল। তাপে মৃত হলেও ওটা মসৃণ প্রকৃতিরই থাকে। নেক্সট চলে আসি 28 নম্বর হলো 29 নম্বর প্রশ্নে। আবারও বলছি হিন্দিতে প্রশ্ন করার জন্য কিন্তু এত পেজ বেড়ে গেছে, পড়তে প্রচন্ড অসুবিধা হচ্ছে। হিন্দিতে প্রশ্ন করার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। 29 নম্বর প্রশ্ন, গ্রিফিথের এক্সপেরিমেন্ট কার জন্য আমরা করি? ডেফিনেটলি গ্রিফিথের এক্সপেরিমেন্ট করা হয় ট্রান্সফরমেশন, তাহলে এর উত্তর হবে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, গ্রিফিথের এক্সপেরিমেন্ট 29th। নেক্সট 30 নম্বর, এই পরীক্ষায় গ্রিফিথ কোন ব্যাকটেরিয়া? এটা একদম চোখ বুঝে করা যায়, ডিপ্লোকক্কাস নিউমোনি। ডিপ্লোকক্কাস নিউমোনি ব্যাকটেরিয়া গ্রিফিথ নিয়েছিলেন তার পরীক্ষাটা করার জন্য। নেক্সট চলে আসি 31 নম্বর, ট্যাপেটাম। রিপিটেডলি পড়িয়েছি, অ্যান্থারের মধ্যে থাকে, পরাগধানীর মধ্যে থাকে ট্যাপেটাম। এবার চলে আসি 31 নম্বর প্রশ্নতে, যেখানে বলা হয়েছে পেঁপের ক্ষেত্রে ফুল। পেঁপে কিন্তু ডাইএসিয়াস প্ল্যান্ট, মানে পেঁপের একটা গাছের মধ্যে মেল ফ্লাওয়ার হয় আর একটা গাছের মধ্যে কিন্তু ফিমেল ফ্লাওয়ার হয়, সেই জন্য কিন্তু সব পেঁপে গাছে কিন্তু ফল আসে না। যেই পেঁপে গাছটা মেল তার মধ্যে কিন্তু ফল হয় না। তাই পেঁপের ক্ষেত্রে কিন্তু অটোগ্যামিও দেখা যাবে না, কারণ অটোগ্যামি তো উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে দেখা যায়। আবার গেইটিনোগ্যামিও দেখা যাবে না, কারণ পেঁপের মেল ফ্লাওয়ার টোটালি একটা গাছে, ফিমেল ফ্লাওয়ার টোটালি একটা গাছে। সেজন্য পেঁপের ক্ষেত্রে একমাত্র ইতর পরাগযোগ দেখা যায়, বা যেটাকে আমরা অ্যালোগ্যামি বলে থাকি বা জেনোগ্যামি বলে থাকি। সেজন্য এর ক্ষেত্রে প্রথম অপশনটা হবে, পেঁপের ক্ষেত্রে ফুল অটোগ্যামি গেইটিনোগ্যামি দুটোই নিরুদ্ধ হয়, অটোগ্যামিও হয় না, গেইটিনোগ্যামিও হয় না।
নেক্সট চলে আসি 33 নম্বরের ক্ষেত্রে, যে পরাগরেণুর এক্সাইনে কি থাকে। এটা স্পোরোপোলেনিন। এটা আমরা সবাই জানি যে পরাগরেণুর সবচেয়ে বাইরের প্রাচীরে স্পোরোপোলেনিন থাকে, যার জন্য এটা প্রোটেক্টেড থাকে। নেক্সট চলে আসি 34 কোশ্চেন। 34-এ একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এই ডায়াগ্রামটা কিন্তু আইডেন্টিফাই করার প্রথম উপায় হলো তোমাকে ফিলিফর্ম অ্যাপারেটাসটা দেখতে হবে। এই যে ডায়াগ্রামের ওপরে ফিলিফর্ম, এই যে এরকম দাগ মতো দেওয়া আছে ওপরের দিকে, এইটা হলো ফিলিফর্ম অ্যাপারেটাস, মানে যেইটা মাইক্রোপাইলের অবস্থানকে নির্দেশ করছে। না হলে তুমি বুঝতে পারবে না কোনটা সহকারী কোষ আর কোনটা প্রতিপাদ কোষ সমষ্টি। তোমাকে তো বুঝতে হবে কোনটা চ্যালাজাল এন্ড আর কোনটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। এই ওপরে যে দাগটা দেওয়া আছে, এই দাগটা হলো ফিলিফর্ম অ্যাপারেটাসকে রিপ্রেজেন্ট করছে। আর ফিলিফর্ম অ্যাপারেটাসের কাছে আমরা জানি কি থাকে, সহকারী কোষ। তাহলে তার অপোজিট দিকে কি থাকবে, প্রতিপাদ কোষ, আর মাঝখানে কি থাকবে, নির্মিত কোষ। তাহলে অপশন এক্স হবে এখানে সহকারী কোষ, মাঝখানে ওয়াই নির্মিত কোষ যেটা শস্যতে পরিণত হয়, আর লাস্টে থাকবে আমাদের এটা সহকারী কোষ। ডিম্বাণুকে কিন্তু পয়েন্ট আউট করা নেই, মাঝখানে কিন্তু এটা ডিম্বাণু যেটাকে পয়েন্ট আউট করা নেই। তাহলে এর ক্ষেত্রে কিন্তু অপশন হবে ডি, এক্স সহকারী কোষ, ওয়াই নির্মিত নিউক্লিয়াস এবং জেড প্রতিপাদ কোষ। The last question of semester 3 biology, and it is one of the easiest question in the whole paper. বায়ু পরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করা যায় কিভাবে? এটা ক্লাস 10-এ আমরা পড়েছি। এর জন্য কিন্তু আমাদের ক্লাস 12-এ সেমিস্টার 3 পড়ার প্রয়োজনীয়তাই নেই। এটা একদম ক্লাস 10-এর স্টুডেন্টসরাই কিন্তু এটা বলতে পারবে। বর্ণহীন পাপড়ি এবং হালকা পরাগরেণু, অপশন বি। তো এই গেল আমাদের টোটাল অ্যানালিসিস সেমিস্টার 3 বায়োলজি কোশ্চেন পেপার। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও তোমাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্নের উত্তরে ডাউট থেকে থাকে, বা যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা বুঝতে না পারো, বা কোনো প্রশ্নের উত্তরে তোমাদের যদি এক্সপ্লেনেশন দরকার পড়ে, ডেফিনেটলি কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে। টাটা।